দেখে নেব খেলার সময় শিরোনাম। ভিসা জটিলতা আর ইনজুরিতে বিপাকে বিসিবি। এ দলের হয়ে খেলতে সাউথ আফ্রিকা গেলেন 4 ক্রিকেটার। বিশ্বকাপ প্রস্তুতিতে নজর তাওহিদ হৃদয়ের। আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে, সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায়। ক্যারিয়ার সেরা স্পেলে সাবেক কোচদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন শরীফুল ইসলাম। মিচেল স্টার্ক দিয়েছেন বিশেষ টিপস, সামনেও ভালো পারফরমেন্সের প্রত্যাশা। এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় ফাইনাল খেলার লক্ষ্য টাইগ্রেসদের। ইনজুরিতে ছিটকে গেলেন ফারিয়া ইসলাম তৃষ্ণা। অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের একের পর এক কাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। মন্তব্য এমিলির বিরূপ প্রভাব পড়তে পারে ফুটবলারদের মাঝেও কাউন্সিলিংয়ের পরামর্শ। এবং রাতে লা লিগায় মৌসুমের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া হোসে মারিনিও। ফিটনেস নিয়ে শঙ্কায় বেলিংহ্যাম চুয়ামেনি। শুরুতে ক্রিকেট। ম্যাকাই টেস্ট শেষে মিচেল স্টার্কের কাছ থেকে টিপস নিয়েছেন শরীফুল ইসলাম। অসি পেসার তাকে দিয়েছেন ভালো করার টোটকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক স্পেলের পর সাবেক কোচদের সাধুবাদ পাওয়ার পাশাপাশি বাহাতি পেসার পেয়েছেন সাকিব আল হাসানের অভিনন্দন বার্তাও। ভবিষ্যতে আরও ভালো করতে যা অনুপ্রেরণা হিসেবে নিয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার কথা জানান শরীফুল ইসলাম। বাংলাদেশের 10 উইকেট তুলে নিয়ে ম্যাকাই টেস্টে জয়ের নায়ক মিচেল স্টার্ক। ফলাফল ভিন্ন হলে নায়কের ভূমিকায় থাকতে পারতেন শরীফুল ইসলাম। মাঠের লড়াই শেষে দুজন শেয়ার করেছেন সিরিজের অভিজ্ঞতা, যেখানে শরীফুল অজি তারকার কাছ থেকে নিয়েছেন ভালো করার টোটকা। বিশ্ব ক্রিকেট দাপিয়ে ক্যারিয়ারের শেষ বেলায় স্টার্ক। এই বয়সেও অনন্য তার পারফরমেন্স। লম্বা ক্যারিয়ারে কিভাবে নিজেকে মেলে ধরেছেন, এই বয়সেই বা কি করে টেক্কা দিচ্ছেন বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের বিরুদ্ধে অজি পেসার, তার সব গল্পই শুনিয়েছেন শরীফুল ইসলামকে। একটা সিরিজের আগে কিভাবে কোন লেভেলে ফিটনেস করে আসে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে, আর যেহেতু উনি বলতেছিল যে ওনার বয়সটাও একটু বেশি 36, ওনার ডিফারেন্ট প্রিপারেশন, আমাদের হয়তো ডিফারেন্ট প্রিপারেশন। সো সব কিছু জানার, তারপরে কিভাবে মেনটেন করে খেলার পরে নিজেকে। ম্যাকায় বাকিরা ফ্লপ হলেও শরীফুল ছিলেন স্রোতের উল্টো পথে। অস্ট্রেলিয়ার ভোগান্তির একমাত্র কারণ হয়ে উঠেছিলেন তিনি। পারফেক্ট লাইন আর লেংথে সাদা পোশাকে দেশের বাইরে সেরা স্পেল এখন এই পেসারের দখলে। এমন কৃতিত্বের পর সাবেক কোচ আর সাকিবের অভিনন্দন বার্তায় সিক্ত হয়েছেন শরীফুল। আগে যারা কোচ ছিলেন তাদের সাথে কথা হয়েছে, এবং কি সাকিব ভাই আমাকে টেক্সট করছিলেন, বলছে ওয়েল ডান, কংগ্রাচুলেশন। ইনজুরি থেকে ফিরেই এমন একটা স্পেল সহজ কথা নয়। সামনে আরও ব্যস্ত সময় আসছে বাংলাদেশের, সেখানে ফুল ফিট শরীফুল আর তার বিধ্বংসী রূপ দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। এই বাঁহাতি পেসারও মুখিয়ে তার প্রতি রাখা আস্থার প্রতিদান শতভাগ উজাড় করে দিতে। আমি যখন যেখানেই খেলি আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি, সেটা দেশের মাটিতে হোক বা বাইরের কন্ডিশনে, এবং কি টিম যেটা ডিমান্ড করে বা টিম যেটা ডিপেন্ড করে, লাইক কম্বিনেশন। যদি কম্বিনেশনে অনেক সময় দেখা যায় কম্বিনেশনের কারণে একটু বাইরে থাকতে হয়, বাট আমি স্টিল রেডি থাকি এনি টাইম, কেন আমি রেডি থাকি সবসময় খেলার জন্য। সো ইনশাল্লাহ আবার যখন খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করবো, দেশে হোক বা দেশের বাইরে, নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। অপ্রত্যাশিতভাবে টেস্ট আগেই শেষ হয়ে যাওয়ায় এখন অবসর। দ্রুতই প্রস্তুতি নিতে হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের। তার আগে ছুটি উপভোগ করে আরও শানিত হয়ে ওঠার লক্ষ্য লাল সবুজ পেসারের। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে ম্যাচের ব্যস্ততায় বিপাকে বিসিবি। ভিসা জটিলতা আর ইনজুরিতে এ দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা পাঠানো হলো আরও 4 জন ক্রিকেটারকে। তাওহিদ হৃদয়ের নেতৃত্বে দ্বিতীয় 4 দিনের ম্যাচে অংশ নিতে দেশ ছেড়েছেন সোহান, সাইফুদ্দিন ও রিশাদ হোসেন। লঙ্গার ভার্সনের পর 3 ওয়ানডে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। হৃদয়ের লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি। জুলাইয়ের পর থেকে ক্রিকেটের বাইরে রিশাদ হোসেন। বিসিবি বিপদে পড়ায় তাকে ফেরানো হচ্ছে প্রত্যাশিত শেষ সময়ের আগে। এইচপি অস্ট্রেলিয়ায় ইমার্জিং, আর এ দল দক্ষিণ আফ্রিকায় থাকায় ক্রিকেটার সংকটে নীতি নির্ধারকরা। সে সংকট বাড়িয়েছে ক্রিকেটারদের ভিসা ইস্যু।
মাহিদুল ইসলাম অঙ্কন আর এনামুলের ভিসার মেয়াদ শেষ। ইনজুরিতে পড়েছেন আরও বেশ কজন, তাই এ দলের হয়ে খেলতে পাঠানো হলো 4 ক্রিকেটারকে। রিশাদ ছাড়াও এই বহরে উঠেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন আর তাওহিদ হৃদয়। নেতৃত্ব দেবেন 70 টেস্টে অভিষিক্ত হৃদয়। প্রত্যেকটা মানুষের জীবনে ডে বাই ডে ইমপ্রুভ করতে চাই। আমিও আমার দিক থেকে আমার যেটা প্রফেশন সবসময় চেষ্টা থাকে, আপনার প্রফেশনও আপনি চাইবেন যে ডেভেলপ করার জন্য। সবাই চাই, শুধু আমি না, প্রত্যেকটা মানুষই চায়। আমিও চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু ডে বাই ডে ডেভেলপ করা যায়। 2027 বিশ্বকাপের আগে আসছে নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ। তবে হৃদয়ের মাথায় লঙ্গার ভার্সনের চেয়ে সাদা বলের প্রস্তুতি পাচ্ছে বাড়তি গুরুত্ব। পরিচিত হতে চান সেখানকার কন্ডিশনের সঙ্গে। প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে। সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায়। যেখানেই খেলি না কেন প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। এটা এ টিমের খেলা হোক বা ন্যাশনাল টিমের হোক বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। তবে ওই প্রস্তুতির আগে মান বাঁচানোর লড়াই এ দলের সামনে। প্রথম ম্যাচে রীতিমতো দাঁড়াতেই পারেননি অঙ্কন, নাইম শেখরা। হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি তাই সামর্থ্য প্রমাণের পরীক্ষা। 4 দিনের ম্যাচ শেষে 3 ওয়ানডে খেলবে 2 দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় ফাইনাল খেলার লক্ষ্য টাইগ্রেসের। এশিয়া কাপে অংশ নিয়ে সেখান থেকেই এশিয়ান গেমসে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। নির্বাচক হাবিবুল হোসেন শান্ত জানান, মেয়েরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে 2 টুর্নামেন্টেই ভালো ফলাফল আনা সম্ভব। 2 টুর্নামেন্টকে সামনে রেখে এবার শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটের ব্যস্ততা। একদিকে নারী এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশন, অন্যদিকে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ের স্বপ্ন। দুটোকে সঙ্গী করেই সংযুক্ত আরব আমিরাতের পথে মেয়েরা। টুর্নামেন্ট দুটি সামনে রেখে অনুশীলন ক্যাম্প করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এশিয়া কাপের কন্ডিশনকে মাথায় রেখে ফ্লাডলাইটের আলোতেও খেলেছে একাধিক প্রস্তুতি ম্যাচ। তাই দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা আগেই জানিয়েছিলেন অধিনায়ক। প্রধান নির্বাচকের মুখেও একই কথা, আত্মবিশ্বাসী নিজের দল নিয়ে। ম্যাচ টু ম্যাচ খেলে তারপরে আমরা ফাইনালে যাওয়ার চেষ্টা করবো, বাট একটা ম্যাচ করে করে আগাবো। মেয়েরা ভালো প্র্যাকটিস করেছে এবং যে ধরনের উইকেটে আসলে আমাদের দেশের মেয়েরা এই ধরনের উইকেটে একটু বেটার ক্রিকেট খেলে। তো আমার মনে হয় যে যদি তাদের যে খেলাটা কেবল খেলতে পারে মাঠে, ওদের যে অ্যাবিলিটি আছে সেটা যদি তারা মাঠে খেলতে পারে, তাহলে অবশ্যই ফাইনালে যাওয়ার মতন বাংলাদেশ টিম। 2018 সালে এশিয়ার শ্রেষ্ঠত্বর মুকুট পড়লেও এরপর আর ফাইনাল খেলা হয়নি টাইগার্সদের। গত আসরে সেমিফাইনালে হারতে হয় ভারতের কাছে। নির্বাচক শান্ত জানালেন, মেয়েরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভারত বাধা টপকাতে পারবে দল। এশিয়া কাপের পরে তো আমার এশিয়ান গেমস খেলতে যাবে বাংলাদেশ, সেখানেও ভালো খেলার অবশ্যই দরকার। আসলে মেয়েরা কিন্তু আগের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলছে। সো সবার কাছে দোয়া, মানে আশা করবো যে তাদের জন্য দোয়া করতে, তারা যাতে তাদের মানে তারা যে ম্যাচটা খেলে মাঠে, যদি তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোর মতন টিম আমি মনে করি। দল দেশ ছাড়ার একদিন আগে ইনজুরিতে কপাল পুড়ল ফারিহা ইসলাম তৃষ্ণার। আগে থেকে ইনজুরিতে ভুগছিলেন এই পেসার। অবশ্য বিষয়টি দলকে আগে থেকে অবগত করেননি। শেষ দিনের অনুশীলনে অবস্থা গুরুতর হওয়ার পর শেষ মুহূর্তে ছিটকে যান তৃষ্ণা। ও কমপ্লেন করেছে পরে একদম, তো যার দরুন লাস্টে ডিসিশন নিতে হয়েছে যে এমআরআই করবে। আমাদের রিপোর্ট আসছে যে আপনার টায়ার 2, তো রেস্ট নিতে হবে। তো আগে যদি কমপ্লেন করতো তাহলে একটা কথা ছিল। তো আমার মনে হয় যে কৃষ্ণা তো প্র্যাকটিস করতেছিল, আমি ওর সাথে কথা বলেছি, আর কখনো কমপ্লেন করেনি। তখন লাস্ট প্র্যাকটিসের দিন তখন সে কমপ্লেন করছে তার হাতে ব্যথা। তো মনে হয় আগের ইঞ্জুরি ছিল, সেটা লাস্ট প্র্যাকটিসে এসে বেড়েছে। আগামী 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগার্সরা। এই টুর্নামেন্ট শেষেই আছে এশিয়ান গেমস, সেখানেও ভালো করে পদক জয়ের স্বপ্ন মেয়েদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটে অস্ট্রেলিয়ার এত সাফল্যের পেছনে আছে চমৎকার এক ক্রিকেট কাঠামো। সিডনি অলিম্পিক পার্কের ক্রিকেট সেন্ট্রাল থেকে উঠে এসেছেন অজিদের মহাসব তারকা। ম্যাকাই টেস্ট 1.5 দিনে শেষ করে এখানে অনুশীলনে চলে আসেন জশ হ্যাজেলউড, নাথান লায়নরা। এখানেই কোচিং করাচ্ছেন টাইগারদের সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে ও নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। সিডনি থেকে অজিদের আধিপত্যের পেছনের গল্পটা জানাচ্ছেন তারেক হাসান খান শিমুল। নাথান লায়ন, জশ হ্যাজেলউড, যাদের মাকাইতে
টেস্টে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম দিনের খেলার কথা ছিল, কিন্তু আজকে তাদেরকে দেখছি নিউ সাউথ ওয়েলসের টিম রয়েছে ব্লু, তার জার্সিতে এখানে এসেছেন। যেখানে দাঁড়িয়ে আছি, হোম অফ ক্রিকেট বলা হয় নিউ সাউথ ওয়েলসের। এটাকে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবচেয়ে হাইটেক একটা এক্সিলেন্স সেন্টার কিংবা একাডেমি বললে কোনো অংশেই ভুল হবে না। বিশ্বে এ ধরনের এক্সিলেন্স সেন্টার হয়তোবা খুব কমই রয়েছে। অস্ট্রেলিয়া দল কেন এত ভালো ক্রিকেট খেলে এবং তার পেছনের রহস্যটা আসলে কি? পেছনের রহস্য হচ্ছে এই ধরনের ফ্যাসিলিটি, যেখানে ক্রিকেটাররা সব ধরনের সুযোগ সুবিধা পান। সেটা ডাটা সেন্টার থেকে শুরু করে বায়োমেকানিক, ফিটনেস, কিভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে, একটা ক্রিকেটার কিভাবে ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে পারবে কিংবা কম ইনজুরিতে পড়েন, সেই জিনিসগুলোকে তারা অ্যানালাইসিস করেন। প্রত্যেকটা ক্রিকেটারের, সেটা ন্যাশনাল ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এইজ লেভেল কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটার রয়েছেন, সবার কিন্তু ডাটা কিন্তু তাদের এই ডাটা সেন্টারে এখানে রাখা হয়েছে। এখানে নেট ফ্যাসিলিটি প্রায় 60 আপ নেট রয়েছে। উইকেটের কথাটা একটু বিশেষ করে বলতে চাই। অস্ট্রেলিয়া টিম আসলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলে কেন পারফর্ম করে, কেন ভালো খেলে, তার মূল কারণটা হচ্ছে এখানে সব ধরনের উইকেট পাবেন। সব ধরনের বলতে পেস, স্পিন পাবেন। যেই ট্যুরে যাবে দলটা এবং সেই ট্যুরের জন্য প্রিপারেশনটা তারা এখানে নেন, ওই উইকেটে নেন। বাংলাদেশ স্পিনিং ট্র্যাক বানাতে পারে, স্পিনিং ট্র্যাক আছে এখানে, ওই ট্র্যাকের মধ্যেই হচ্ছে তারা প্র্যাকটিসটা করে। আমরা আসলে এখানে ঘুরতে এসে আসলে জশ হাইজেলউড, নাথান লায়নকে যেমন দেখেছি, বাংলাদেশ দলের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের সঙ্গে দেখা হয়েছে, তিনি আসলে প্রশংসা করছিলেন বাংলাদেশ দলের ডারউইনের যে পারফরমেন্সটা করেছে এবং এটাও বলেছেন মাকাইতে যে বাংলাদেশ দলের এমন পারফরমেন্সটা হয়েছে সেটা অস্ট্রেলিয়া যদি টসটা হারতো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার এমন হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশ দলের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে দেখা হয়েছে, তিনি কাজ করছেন এখানে, কোচিং করাচ্ছেন, ক্রিকেট খেলছেন। এই সেন্টারে যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে তিনি আমাদের কাছে বলছিলেন। যারা আমার সারাউন্ডিংয়ে আছে তারা সবাই খুবই সাপোর্টিভ এবং ভেরি হাম্বল পারসন। তারা কখনোই ছোট করে কথা বলে না এবং তারা সব কিছুতে রেসপেক্ট দিয়ে কথা বলে। তো যখনই বাংলাদেশ ভালো করছে তারা অবশ্যই আরও ভালোভাবে আমাকে চেয়ার আপ করেছে। আমার কাজই ছিল আগে স্কোর দেখা, যে একটা ব্রেক টাইম 5 মিনিটের চলছে, তাড়াতাড়ি ফোনটা নিয়ে গুগল করে আচ্ছা ওকে লাইভ আপডেট আছে, ওকে ফাইন, বাংলাদেশ সেটা করেছে। সব থেকে আনন্দ পেয়েছি হাসানের 6 উইকেট নেওয়া, শরীফুল 7 উইকেট নিল। খুবই আনন্দ পেয়েছি যে পেস বোলাররা উইকেট নিয়েছে, পাশাপাশি সবাই ভালো করেছে আলহামদুলিল্লাহ। তবে সেকেন্ড টেস্টটা হয়তো আমরা একটু ভালো ব্যাটিং করলে আরও বেশি ভালো লাগতো, তবে দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কারণ উইকেটটাই এমন ছিল। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বোর্ডের দায়িত্বে এসেছেন, তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে ঢেলে সাজানোর জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করছেন। ভারতে গিয়েছেন এক্সিলেন্স সেন্টার দেখতে, তিনি দেখে এসেছেন, তিনি সময় পেলে হয়তো বা এখানেও আসবেন, এই ফ্যাসিলিটিগুলো দেখবেন এবং আমরা বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই স্বপ্ন দেখি বাংলাদেশে এই ধরনের একটি এক্সিলেন্স সেন্টার হবে যেখান থেকে অনেক বড় বড় তারকা বের হয়ে আসবে। নিউ সাউথ ওয়েলস থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ফুটবলের খবর, বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে নিয়ে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে ব্রিটিশ কোচের কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, যার বিরূপ প্রভাব ফুটবলারদের মাঝেও পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক এই ফুটবলার। জোন্স সহ ফুটবলারদের দ্রুত কাউন্সেলিংয়ের প্রয়োজন বলে জানিয়েছেন এই ফুটবলার। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের হেড কোচ জেরার্ড জোন্স ইস্যুতে সরগরম দেশের ফুটবল। লাল সবুজদের বয়সভিত্তিক দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত কাজ করে আসছেন এই ব্রিটিশ কোচ। প্রথমেই বাফুফে থেকে বেতন না পাওয়া ইস্যু, সবশেষ জোন্স আলোচনায় এসেছেন অনূর্ধ্ব 20 দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে বিবাদে জড়িয়ে। টিম হোটেলে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে দুই কোচের মাঝে। এক পর্যায়ে 999-এ কল দিয়ে জেরার্ড পুলিশ ডাকেন হোটেলে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হয়েছেন বলে দাবি করে নিজের নিরাপত্তার কথা জানান জোন্স। কোচের এমন কর্মকাণ্ডে বিব্রত বাফুফে। আনুষ্ঠানিকভাবে কোচের এই ইস্যুতে মুখ না খুললেও বাফুফের বিভিন্ন সূত্রের খবর তাকে নিয়ে উজবেকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব 20 দল। দলে থাকলে ভবিষ্যতে এই কোচ আরও বিতর্কিত কর্মকাণ্ড ঘটাবেন বলে আশঙ্কা জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির। বাফুফেকে দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই ফুটবলার। কিন্তু একজন প্রফেশনাল কোচ, তো ওই জায়গা থেকে ওই দায়িত্ব থেকে আসলে এই ধরনের কাজ করাটা কতটা যুক্তিযুক্ত সেটা হয়তো তার সাথে কথা বলে
আমার কাছে মনে হয় যে এটা ক্লিয়ারিফাই করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, বিকজ সে কিন্তু আমাদের ফুটবলের একটা বড় ইমেজ নষ্ট করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জেরার্ড জোন্স, যেখানে বাংলাদেশে নিজের নিরাপত্তা শঙ্কার কথা বেশ কয়েকবার জানিয়েছেন এই ব্রিটিশ কোচ। এতে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান এমিলি। তাকে স্ট্রংলি কাউন্সিলিং করানো উচিত, সে ইন ফিউচার এই কার্যক্রমগুলি থেকে যেন বিরত থাকে। আদারওয়াইজ সে কিন্তু আমাদের ফুটবলের একটা বড় ইমেজ অলরেডি নষ্ট করছে, সামনের দিকে আরও করার সম্ভাবনা রয়েছে। ইভেন্চুয়ালি আরেকটা কথা বলতে চাই, সিকিউরিটি পারপাস নিয়ে সে যেভাবে আসলে বিশ্ব মিডিয়াতে যেভাবে আসলে ঢালাওভাবে প্রকাশ করছে, এটা আমাদের এই এখন যে পলিটিক্যালি যে ইস্যুগুলি রয়েছে সেখানে কিন্তু এটা কিন্তু বড় একটা হ্যাম্পার হবে। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে রয়েছেন অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফের মতো ফুটবলাররা। জোন্সের এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিরূপ প্রভাব পড়তে পারে বিদেশের মাটিতে বেড়ে ওঠা এসব ফুটবলারদের মাঝে। যারা নতুন অ্যাডাম আব্বাসের মতো এত ভালো প্লেয়াররা যত এইগুলি ফেস করে, তখন কিন্তু তাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হবে ডেফিনেটলি। সো আমি মনে করি যে এইগুলি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইভেনচুয়ালি ওই জেরার্ড জোন্সের বাইরে যে কোচিং স্টাফ আছে তারা আলাদাভাবে প্লেয়ারদের যদি মোটিভেট করে যে এই ইনসিডেন্টগুলি আর বিগত দিনে কখনো হয়নি, ইন ফিউচার আর হবেও না, ইভেনচুয়ালি এই কোচকে আমি মনে করি এই টিমের পার্ট হিসেবে রাখাও ঠিক হবে না। আগামী 31 আগস্ট অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান। তার আগে কয়েক ধাপে দেশ ছাড়বে লাল সবুজ যুবারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান গেমসের লং লিস্টের বাইরে থাকা খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের নাম পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। গেমসে অংশ নিতে যাওয়া ফেডারেশন কর্তারা বলছেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদিচ্ছার অভাবেই সংকট তৈরি হয়েছে। তবে বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা জানিয়েছেন, গেমস কমিটির কারণেই নতুন নাম অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। তাতেই শেষ পর্যন্ত টেবিল টেনিস ফেডারেশনকে কোচ ছাড়াই যেতে হতে পারে এশিয়ান গেমসে। নিজ নিজ ফেডারেশনগুলোর সাথে কথা বলে আলোচনার মাধ্যমে যাতে দ্রুতই এই সমস্যাটির সমাধান করা যায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যাশা ছিল দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে। নতুন অ্যাডহক কমিটি যাবে জাপানের আইচি নাগোয়াতে আসন্ন এশিয়ান গেমসে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের গতি বাড়াতে নতুন সরকার 27 ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে গেল 18 জুলাই। তার আগে পুরনো কমিটির বাছাই করা খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের নামে এশিয়ান গেমসে রেজিস্ট্রেশন হয়। এরপরেই বাধে বিপত্তি। প্রতিমন্ত্রীর চাওয়া ও ফেডারেশনের রদবদলের কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কাজ শুরু করে টিম অফিসিয়ালদের রিপ্লেসমেন্টের জন্য। আমরা একবারের জায়গায় 3 বার পাঠিয়েছি। লাস্ট যেই শব্দটা ওরা ব্যবহার করে আমাদেরকে পাঠিয়েছে সেটার মধ্যে লিখেছে, যদি কোনো খেলোয়াড় অফিসিয়াল না, যদি কোনো খেলোয়াড় মরে যায় তাহলে তার রিপ্লেসড হবে। তার মানে কি, তারা পিসড অফ। তোমাদেরকে বারবার একটা জিনিস আমরা লিখতেছি, তোমরা পাঠাচ্ছ, আমরা লিখতেছি, তোমরা কি আমাদের কথাটা বুঝতে পারতেছো না? এতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। লং লিস্টের বাইরে থেকে কাউকে অন্তর্ভুক্ত করতে চাইছে না এশিয়ান গেমস কমিটি। তবে ফেডারেশন কর্তারা বলছেন, বিওএ এর সদিচ্ছার কারণে এই সংকট তৈরি হয়েছে। অলিম্পিক ইচ্ছা করলে পারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মেজর ইমরুল সাহেব ইচ্ছা করলে পারে এই ব্যাপারটার সমাধান করতে পারতেন। আমি আমার ফেডারেশনের ফাইল ঘেটে দেখলাম যে আমাদের ফেডারেশনের লং লিস্টে যাদের নাম ছিল এবং পরবর্তীতে শর্ট লিস্টেও যে নামটা ছিল, ওনারা কিন্তু সেখান থেকে অফিসিয়াল বিগত কমিটির সময় চেঞ্জ করেছিলেন এমন একজনকে, যিনি লং লিস্টেও নাই, শর্ট লিস্টেও নাই। এই সংকটের মাঝে সবচেয়ে বেশি বিপাকে টেবিল টেনিস ফেডারেশন। পুরনো কমিটি যে কোচের নামে এশিয়ান গেমসে রেজিস্ট্রেশন করেছে, তার সঙ্গে নতুন অ্যাডহক কমিটি চুক্তি বাতিল করায় কোচ ছাড়াই টুর্নামেন্টে দল পাঠাতে হতে পারে ফেডারেশনকে। আমাদের কোনো অল্টারনেটিভ নাই, বিকজ বিদেশি কোচ তো নাই। নতুন তারা বলতে চাচ্ছে নতুনকে ইনক্লুড করা যাবে না। তো নতুন যদি ইনক্লুড না, তাহলে আমরা কোন কোচ দিব? আমাদের তো কোচ দেওয়ার কোনো সুযোগ নাই নতুন করে। ওনারা যদি রিপ্লেসমেন্টটা করতে পারে তাহলেই আমাদের টিমটা ফুল যাবে, খেলোয়াড় প্লাস অফিসিয়াল। টিটি ফেডারেশনের মতো অন্যদের অফিসিয়ালের সমস্যা হলে বিকল্প পথ বাতলে দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। কারাটে আপনারাও ট্রাই করেন, আপনাদের যে ইন্টারন্যাশনাল বডি আছে ওরা ওকে একটা ক্রিয়েশন দিয়ে দিয়েছে। আমি জানি সেটা টেকনিক্যাল একটা ক্রিয়েশন কার্ড দিয়ে দিয়েছে। এতে কি হলো, সে ওখানে যেতে পারতেছে, যাওয়ার পরে সে কিন্তু তার টিমের সাথে কাজ করতে পারবে। অনেকে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, আমরা তাদেরকে ভিসা পাওয়ার জন্য যত রকম যা সাহায্য সুবিধা আছে আমরা করছি। বাংলাদেশ থেকে 22 ফেডারেশনের 187 জন অ্যাথলেট এবারের এশিয়ান গেমসে অংশ নেবে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় আজ রাতে বার্নাব্যু মাতাতে নামছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে অল হোয়াইটদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ডাগআউটে স্পেশাল ওয়ান হোসে মরিনিওর যোগ দেওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে এটাই মাদ্রিদের প্রথম ম্যাচ। নতুন মৌসুমে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য হলেও ফুটবলারদের ফিটনেস ও একের পর এক ইনজুরি সমস্যা ভাবাচ্ছে লস ব্লাঙ্কোদের। নিজের চেনা অঙ্গন সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে দ্বিতীয় অধ্যায় শুরুর পর ঘরের মাঠে আজই প্রথমবার ডাগআউটে দাঁড়াবেন পর্তুগিজ মাস্টারমাইন্ড। প্রথম ম্যাচে স্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চকর জয়ে পুরো 3 পয়েন্ট নিয়ে শুভ সূচনা করেছে লস ব্লাঙ্কোরা। লা লিগার শিরোপা উদ্ধারের অভিযানে বার্সেলোনার সঙ্গে টেক্কা দিতে সোসিয়েদাদের বিপক্ষেও জয়ের মানসিকতা নিয়ে নামতে চায় রিয়াল মাদ্রিদ। সবচেয়ে বেশি আমি যা আশা করি তা হলো খেলোয়াড়দের জেতার ক্ষুধা যেন একই থাকে। সেই একই মানসিকতা, ধৈর্য আর শক্তি নিয়ে খেলতে হবে। একই সাথে একটি কঠিন দলের বিপক্ষে কঠিন ম্যাচটিকে জয় করার শান্ত মেজাজ ধরে রাখতে হবে। প্রথম ম্যাচে জয় পেলেও মরিনহোর কপালে এখন চিন্তার ভাঁজ দলের ফিটনেস নিয়ে। ইনজুরির কারণে সোসিয়েদাদের বিপক্ষে মিলিতাও, রদ্রিগো এবং ফেদেমেন্দির মতো গুরুত্বপূর্ণ তারকাদের পাচ্ছে না রিয়াল। স্কোয়াডে চোটের তালিকা বড় হওয়ায় তরুণ স্ট্রাইকার এনরিককে নিয়ে তৈরি হয়েছে সংশয়। ব্রাজিলিয়ান এই উঠতি তারকাকে নিয়ে কোনো তড়িঘড়ি না করে সতর্ক পথে হাঁটতে চান রিয়াল বস। কার্লো অ্যানচেলোত্তির জাতীয় দলে এনরিক ডাক পাবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে আমার অন্যতম সেরা বন্ধু যখন আমার খেলোয়াড়দের জাতীয় দলের কোচ, তখন সেটা বেশ বড় একটা সুবিধা। কার্লো নিশ্চিতভাবেই আমাকে সরাসরি ফোন করবে। আমি এনরিককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। সে আমার ক্লাবের ভবিষ্যৎ। এনরিক ছাড়াও জুড বেলিংহাম এবং চুয়ামিনির ফিটনেস নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে রিয়ালকে। তবে আপাতত সেসব নিয়ে না ভেবে নতুন সাইনিং কুকুরেয়া এবং বার্নার্ডো সিলভাদের কাঁধে ভর করে সোসিয়েদাদ বধ করার ছক কষছেন মরিনহো। যদিও প্রথম ম্যাচে হারা সোসিয়েদাদ তৈরি অঘটন ঘটাতে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন ফুটবলারদের হাতাহাতির ঘটনায় শাস্তি পাওয়াটা দরকার ছিল বলে মনে করেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। মাঠে আলবিসেলেস্তাদের আগ্রাসী আচরণে ফিফার আরোপিত শাস্তিকেই সঠিক সিদ্ধান্ত হিসেবে জানিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ। স্পেনের রেডিওতে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ফাইনালের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্ক্যালোনি দুঃখ প্রকাশ করেছে তার কাছে। কথা বলেছেন অন্য আর্জেন্টাইন খেলোয়াড়রাও। কাতার বিশ্বকাপে মাঠের পারফরমেন্সে মুগ্ধতা ছড়ালেও ২৬ বিশ্বকাপে মাঠের বাইরের কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে দুধ্বনি আর বিদ্বেষ শুনছে আর্জেন্টিনা। ফাইনালের হাতাহাতির ঘটনায় ফিফা আলবিসেলেস্তেদের উগ্র আচরণের প্রাপ্য শাস্তি দিয়েছে বলে মনে করেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের পুরো আসর জুড়েই নানা সমালোচনা হয়েছে আর্জেন্টিনাকে নিয়ে। এক ফাইনাল ঘিরে যা হলো তা ধুলোয় মিশিয়েছে আলবিসেলেস্তেদের সোনালী অতীত। তদন্ত শেষে ফিফা শৃঙ্খলা কমিটি ৩ আর্জেন্টাইনকে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে গুনতে হবে $3,21,000 জরিমানা। স্পেনের রেডিও নেটওয়ার্ক RNE এর সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী কোচ জানান, আর্জেন্টাইনদের এমন আগ্রাসন সত্যি অসহনীয়, অগ্রহণযোগ্য। ফুটবল সমাজের জন্য ঐক্যের খেলা, কিন্তু এর কুৎসিত দিকগুলো দেখানো প্রয়োজন যেন এর পুনরাবৃত্তি না ঘটে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাদের প্রতি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 200 কোটি মানুষকে জানানো উচিত তারা আসলে সেদিন কি করেছিল। আমি আবারও বলছি, আমাদের খেলোয়াড়রা নির্দোষ ছিল এবং আর্জেন্টাইনদের আক্রমণের শিকার হয়েছিল। ফুটবল বিশ্বকাপে ফাইনালের মতো একটা মঞ্চ, যেখানে বিপক্ষ দলের খেলোয়াড়কে গলা চেপে ধরা থেকে মাঠের বাইরে কোচ থেকে খেলোয়াড় উগ্র আচরণ ভাবিয়েছে সবাইকে। আর্জেন্টিনা কি আসলেই সভ্য ফুটবল খেলে? ভাবিয়েছে খোদ আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিকেও। তাই তো তার শিষ্যদের হয়ে ক্ষমা চাইতে দেরি করেননি তিনি, কেননা দোষটা যে আলবিসেলেস্তেদেরই। স্ক্যালোনির বিনয়ের কথাও স্বীকার করেছেন স্প্যানিশ কোচ। আমার সঙ্গে স্ক্যালোনির দারুণ সম্পর্ক। সে এমন একটা মানুষ যে ফুটবলও বোঝে, এর মূল্যবোধও ধারণ করে। আমি জানি ফাইনালের অমন ঘটনায় সেও হতবাক ছিল। এরপর স্ক্যালোনি আমার সঙ্গে কথা বলেছে, দুঃখ প্রকাশ করেছে। অনেক আর্জেন্টাইন খেলোয়াড়রাও কথা বলেছে। দে লা ফুয়েন্তেকে 2030 বিশ্বকাপ পর্যন্ত লা রোহাদের দায়িত্ব দিতে চায় স্প্যানিশ ফুটবল। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
জাভি হার্নান্দেসকে নেদারল্যান্ডসের কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচয়ের দিনেই বোমা ফাটালেন ডাচ স্পোর্টিং ডিরেক্টর নাইজেল ডি ইয়াং। সোজা সাপটা জানিয়ে দিলেন জাভি নয়, নেদারল্যান্ডসের প্রথম পছন্দ ছিল পেপ গার্দিওলা। কিন্তু স্প্যানিশ বসের নেতিবাচক মনোভাবের কারণেই ভিন্ন পথে হাঁটতে হয়েছে অরেঞ্জ আর্মিদের। এদিকে ডিয়াংয়ের এই কথায় কোনো প্রতিক্রিয়া দেখাননি জাভি হার্নান্দেস। ডাচদের দায়িত্ব পেয়েই যেন আকাশের চাঁদ পেয়েছেন স্প্যানিশ এই কিংবদন্তি। নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে বসলেন জাভি হার্নান্দেজ। তাকে পাশে রেখেই টেকনিক্যাল ডিরেক্টর জানালেন ডাচদের কোচ হিসেবে জাভি ছিলেন না প্রথম পছন্দ। জাভি হয়তো স্বপ্নেও কল্পনা করেননি এমন এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হবে তাকে। কোনো প্রকার রাগ ঢাক না রেখেই নাইজেল ডি ইয়াং জানালেন পেপ গার্দিওলার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে শেষে দ্বারস্থ হতে হয়েছে জাভি হার্নান্দেজের। আমরা যখনই জানলাম গার্দিওয়ালা ম্যান সিটি ছাড়ছেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে থাকি। আমাদের পছন্দ ছিল গার্দিওয়ালা, তবে সে আসলে সাময়িক বিরতি চাচ্ছেন, সবকিছু থেকে দূরে থেকে নিজেকে সময় দিতে চাইছেন। পরবর্তী পছন্দ ছিল আর্নে স্লট। শেষ পর্যন্ত তার সঙ্গেও চুক্তিতে পৌঁছতে পারিনি। এখন ভরসা করতে হলো জাভির উপর। প্রতিটা বিশ্বকাপ প্রতিবারই হট ফেভারিট তকমা, তবে দিন শেষে হতাশ হয়ে বাড়ি ফেরা। নেদারল্যান্ডসের সামর্থ্য আর বিশ্বকাপ সমীকরণ এ যেন এক গোলক ধাঁধা। আর সেই অঙ্কের সমাধান নিয়ে ডাচদের ডাগ আউটে হাজির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। কোচের দায়িত্ব পেয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। 2030 বিশ্বকাপ পর্যন্ত ডাচরা শিখবেন তার কাছ থেকেই। বুক চওড়া করে সংবাদ সম্মেলনে বললেন ডাচদের শেখাবেন কি করে প্রতিপক্ষকে ঘায়েল করে ম্যাচ জিততে হয়। প্রথম অ্যাসাইনমেন্টে নামার আগে জানালেন তার পরিকল্পনা। ডাচদের ফুটবল দর্শন নিয়ে আমার বেশ হোমওয়ার্ক করা আছে। খেলোয়াড় ও কোচিং জীবনে আমার যত অভিজ্ঞতা সবটা আমি নেদারল্যান্ডস কোচ হিসেবে উজাড় করে দিতে চাই। আমি আগেই বলেছি আমি শেখাবো অ্যাটাকিং ফুটবল। বল যখন পায়ে থাকবে কি করে বেশিক্ষণ নিয়ন্ত্রণ ধরে রাখতে হয়। আমার দলের বল পজিশনিং কম থাকাটা আমি পছন্দ করি না, এটাই আমার দর্শন। ঠান্ডা মাথায় ম্যাচ খেলা কতটা গুরুত্বপূর্ণ সেটি ভালো করেই জানেন জাভি হার্নান্দেজ। সে দীক্ষাই দিতে চান ডাচদেরও, শেখাতে চান ম্যাচ জেতার সকল ট্যাকটিক্স। ডাচদের এই প্রজন্মের উপর বিশ্বাস আছে। ওদের মাঝে বেশ কিছু প্রতিভা দেখেছি। আমরা প্রতিটা চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চাই, মাঠে খেলাটাকে উপভোগ করে ম্যাচ জিততে চাই। আমি প্রস্তুত দলটাকে এগিয়ে নিতে। ছোটবেলায় আমি নেদারল্যান্ডসের খেলা দেখতাম। এই দেশ সবসময় ভালো ফুটবল খেলে, সেই ধারা এক ধাপ এগিয়ে নিতে আমি এখানে। জাভি হার্নান্দেজ 17 বছর বার্সেলোনার হয়ে খেলেছেন। ক্লাবটির হয়ে কোচের দায়িত্বেও ছিলেন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ইংলিশ ফুটবলের অত্যন্ত মর্যাদাপূর্ণ PFA অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। পেশাদার ফুটবলের সংগঠন PFA-র ভোটাভুটিতে গত মৌসুমের রেকর্ড পারফরমেন্সের উপর ভিত্তি করে এমন সম্মাননা লাভ করেছেন তিনি। একই সঙ্গে বর্ষসেরা পুরুষ ও নারী একাদশের পাশাপাশি ঘোষণা করা হয়েছে তরুণ ফুটবলারদের পুরস্কারও। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সতীর্থ এবং প্রতিদ্বন্দ্বী ফুটবলারদের বিচারে সেরার মুকুট মাথায় তুললেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ মিডফিল্ডার এক মৌসুমে সর্বোচ্চ 21টি অ্যাসিস্টের নতুন প্রিমিয়ার লিগ রেকর্ড গড়েছেন, যার পাশাপাশি নাম লিখিয়েছেন 9টি গোলে। ওয়েন রুনির পর প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের গৌরব অর্জন করলেন ব্রুনো ফার্নান্দেজ। এবারের PFA টিম অব দ্য ইয়ারে মূলত প্রভাব বিস্তার করেছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। বর্ষসেরা একাদশের গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন আর্সেনালের ডেভিড রায়া। রক্ষণে গানারদের গ্যাব্রিয়েল মাগালায়েস, উইলিয়াম সালিবা এবং ইউরিয়ান টিম্বারের সঙ্গে যুক্ত হয়েছেন সিটির নিকো ওরাইলি। মিডফিল্ড সামলানোর দায়িত্বে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গী আর্সেনালের ডেক্লান রাইস এবং ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি। আর আক্রমণ ভাগে স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালান্ড এবং অ্যান্টনিও সেমেনিও আর ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো। একই সঙ্গে ম্যানচেস্টার সিটির তরুণ তারকা নিকো ওরাইলি জিতে নিয়েছেন PFA-র ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার।
পুরুষদের পাশাপাশি নারী ফুটবলেও ঘোষিত হয়েছে বর্ষসেরাদের নাম। ম্যানচেস্টার সিটির জ্যামাইকান ফরওয়ার্ড খাদিজা বানিশ জিতেছেন পিএফএ উইমেন্স প্লেয়ার অব দ্য ইয়ারের ট্রফি। উইমেন্স সুপার লিগে সর্বোচ্চ 21টি গোল করে সিটিকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রাখায় দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ সম্মাননা নিজের করে নিলেন তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। মাঠের সাফল্য থেকে ব্র্যান্ডের দুনিয়া, সবখানেই যেন রিয়াল মাদ্রিদের রাজত্ব। ব্র্যান্ড ফাইন্যান্সের সবশেষ তালিকায় টানা তৃতীয়বারের মতো ব্র্যান্ড ভ্যালুতে বিশ্বের শীর্ষস্থানে লস ব্লাঙ্কোস। শীর্ষ 3-এ রিয়াল মাদ্রিদের সঙ্গে জায়গা করে নিয়েছে বার্সেলোনা ও আর্সেনাল। আধিপত্য দেখিয়ে শীর্ষ 10-এ ইংল্যান্ডের 5 ক্লাব। ফুটবলে কিছু নাম শুধু একটি ক্লাবের পরিচয় নয়, হয়ে ওঠে একটি বৈশ্বিক ব্র্যান্ড। সেই তালিকায় সবার ওপরে এখনও রিয়াল মাদ্রিদ। ব্র্যান্ড ফাইন্যান্সের ফুটবল 50-2026 প্রতিবেদনে টানা তৃতীয় বছরের মতো ব্র্যান্ড ভ্যালুতে বিশ্বের শীর্ষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এক বছরে স্প্যানিশ জায়ান্টদের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 25%। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড মূল্য এখন 2.4 বিলিয়ন ইউরো। শুধু মূল্যই নয়, ব্র্যান্ডের শক্তির বিচারেও সবার উপরে রিয়াল। 100-এর মধ্যে 95.8 স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল ব্র্যান্ডও তারা। অর্থাৎ মাঠে শিরোপার জন্য লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের আবেগ, তারকাদের আকর্ষণ, ক্লাবের ঐতিহ্য এবং বৈশ্বিক বাণিজ্যিক প্রভাব সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড শক্তি এখন অন্যদের চেয়ে আলাদা উচ্চতায়। রিয়ালের এই আধিপত্যের সবচেয়ে কাছাকাছি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। 15% বেড়ে প্রায় 2 বিলিয়ন ইউরো ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে কাতালান ক্লাবটি। আর চমক দেখিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। 5 ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ 3-এ জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। তাদের ব্র্যান্ড ভ্যালু 28% বেড়ে দাঁড়িয়েছে 1.5 বিলিয়ন ইউরোতে। দীর্ঘ 22 বছর পর 2026 সালে প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের দারুণ পারফরম্যান্স তাদেরকে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তবে শীর্ষ 10-এর দিকে তাকালে অবশ্য বোঝা যায় ইংল্যান্ডের ক্লাবগুলোর বাণিজ্যিক শক্তি কতটা। সেরা 10-এর তালিকায় আধিপত্য ইংলিশ ক্লাবগুলোরই। আর্সেনালের পর তালিকায় আছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। অর্থাৎ শীর্ষ 10-এ ইংল্যান্ডেরই 5টি ক্লাব। এর বাইরে চতুর্থ স্থানে বায়ার্ন মিউনিক, পঞ্চম স্থানে আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই এবং 10ম স্থানে বরুসিয়া ডর্টমুন্ড। শীর্ষ 50 ক্লাবের সমন্বিত ব্র্যান্ড ভ্যালু 23.9 বিলিয়ন, যার মধ্যে শীর্ষ 10-এর দখলেই 14.9 বিলিয়ন ইউরো। তবে এত প্রতিদ্বন্দ্বিতার মাঝেও শীর্ষস্থানটা রিয়াল মাদ্রিদেরই। টানা তৃতীয়বার সবচেয়ে মূল্যবান ফুটবল ব্র্যান্ড হওয়ার পাশাপাশি সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডের স্বীকৃতিও তাদের। আর এই সাফল্য শুধু একটি মৌসুমের ফল নয়, দশকের পর দশক গড়ে ওঠা ঐতিহ্য, তারকা, শিরোপা আর বিশ্বজুড়ে সমর্থকদের আবেগের সম্মিলিত ফল। ফুটবল বদলেছে, প্রতিদ্বন্দ্বী বেড়েছে, নতুন নতুন বাণিজ্যিক শক্তির উত্থান হয়েছে, কিন্তু ব্র্যান্ডের দৌড়ে রিয়াল মাদ্রিদের রাজত্ব এখনো অটুট। নূরে জান্নাত, সময় সংবাদ। মাঠের বাইরে খেলোয়াড়দের একের পর এক অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে আবারও দুশ্চিন্তায় ইংলিশ টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের আগে নিয়মিত সংবাদ সম্মেলনে এসে নিজের বিরক্তি লুকানোর কোনো চেষ্টাই করলেন না অধিনায়ক জো রুট, বরং ক্ষোভ প্রকাশ করেছেন সতীর্থদের এমন কাণ্ডে। পুরো ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিষয়টিকে দলের ওপর এক ধরনের চাপ হিসেবেই দেখছেন তিনি। গত সপ্তাহটা হতে পারত শুধু সাফল্যের গল্প উদযাপনের। মাঠে ব্যাটে বলের পারফরমেন্সে সমর্থকদের যে প্রত্যাশা তৈরি করেছিল ইংলিশরা, তা বজায় রাখার কথা ছিল ড্রেসিং রুমেও। কিন্তু মাঠের বাইরে বারবার নিয়ম ভাঙার প্রবণতা আবারও অস্বস্তিতে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেটকে। সংবাদ সম্মেলনে এসে জো রুটের চোখে মুখে সেই বিষাদের ছাপ স্পষ্ট। দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে খেলা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হওয়াটা কতটা বিরক্তিকর তা আড়াল করেননি এই তারকা ক্রিকেটার। আমি যদি সম্পূর্ণ সত্যি বলি, তাহলে আমি সত্যি ভীষণ বিরক্ত এবং হতাশ। গত সপ্তাহে পারফর্ম করার পর আমরা আজ এখানে বসে সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রাসঙ্গিক
একটা বিষয় নিয়ে কথা বলছি, অথচ এটা হওয়ার কথা ছিল না। আমার মনে হয় আমাদের ক্রিকেটাররা বারবার ভুলে যাচ্ছেন আমরা কি করতে পারি আর কি করতে পারি না। ঘটনাটির কেন্দ্রে থাকা পেসার ব্রাইডন কার্সকে নিয়ে এখন চলছে তদন্ত। মূল বিষয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকায় বিস্তারিত না বললেও দীর্ঘদিনের সতীর্থ হিসেবে কার্সের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন রুট। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি সতীর্থের অনুশোচনার কথাও তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল তার সঙ্গে কথা বলা, সেটা আমি করেছি। আমার মনে হয়েছে সে সত্যিই খুবই অনুতপ্ত ও দুঃখিত এবং সে তার ভুলের অনুশোচনা করছে। আমি নিশ্চিত যে যখন সে সুযোগ পাবে সে নিজেই এসব বলবে। তবে সতীর্থের জন্য সমবেদনা থাকলেও মাঠের বাইরের এই ভুলগুলোকে আর সহজে নিতে পারছেন না রুট। এগুলোকে পৃথক কোনো ঘটনা হিসেবে না দেখে বিষয়টিকে পুরো দলের জন্য চরম মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন অধিনায়ক। বারবার নিজেদের ভুলেই যেন ভেস্তে যাচ্ছে সব চেষ্টা। ক্রিকেটের রাজকীয় সংস্করণের শতভাগ মনোযোগ যেখানে থাকা দরকার, সেখানে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্কগুলো বারবার টেনে ধরছে ইংল্যান্ডকে। খেলোয়াড়রা অনুতপ্ত হলেও এসব অপ্রয়োজনীয় ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে পূর্ণ মনোযোগ ফেরানোই এখন ইংলিশ ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জো রুট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভিসা জটিলতা আর ইনজুরিতে বিপাকে বিসিবি। এ দলের হয়ে খেলতে সাউথ আফ্রিকা গেলেন আরও 4 ক্রিকেটার। বিশ্বকাপ প্রস্তুতিতে নজর তাওহিদ হৃদয়ের। আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে, সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায়। এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় ফাইনাল খেলার লক্ষ্য টাইগ্রেসদের। ইনজুরিতে ছিটকে গেলেন ফাহিরা ইসলাম তৃষ্ণা। এবং অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের একের পর এক কাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। মন্তব্য এমিলির বিরূপ প্রভাব পড়তে পারে ফুটবলারদের মাঝেও কাউন্সিলিংয়ের পরামর্শ। এই ছিল খেলার সময়।